প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। সাধারণত আমরা শনিবারে ইনসাইড পলিটিক্স করে থাকি না, অন্যান্য সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার ইনসাইড পলিটিক্স হয়, কিন্তু আমরা আজকে একটা বিশেষ ইনসাইড পলিটিক্স এর আয়োজন করেছি। কারণ বাংলাদেশের রাজনীতির সবচাইতে বড় যে রাজনৈতিক দলটি এবং যে রাজনৈতিক দলটির রাজনীতির কারণে আজ বাংলাদেশের জন্ম, বাংলাদেশের আজ এই পর্যন্ত পরিণতি, সেই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে আর কয়েক ঘন্টা পরে। ফলে সেই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। আমাদের শিরোনামে আমরা দিচ্ছি আওয়ামী লীগের ৭৫ বছর। এটা খুব কম কথা নয়। একটি রাজনৈতিক দল সাফল্যের সঙ্গে ৭৫ বছর টিকে রয়েছে। উপমহাদেশে কংগ্রেস ছাড়া এইভাবে আর তেমন কোনো রাজনৈতিক দলকে এত তীব্র সময় টিকে থাকতে দেখা যায় না। এমনকি মুসলিম লীগের মতো অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দলও কোথায় যেন একেবারে মিয়ে গেছে, বা অন্যান্য অনেক বড় রাজনৈতিক দল। সেই তুলনায় ভারতের বিজেপিও এইভাবে এত বৃহৎ পরিসরে, মহৎ পরিসরে তাদের ইতিহাস অত নয়। বাস্তবতা কতখানি যারা গবেষণা করেন রাজনীতি নিয়ে তারা হিসাব করবেন। কিন্তু আমরা যারা বাংলাদেশে বাস করি, তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পূর্ববর্তী স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য লড়াই, ভোটের লড়াই, এই সমস্ত লড়াই যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি, তাদের জন্য আওয়ামী লীগের ৭৫ বছর খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বিশেষ এই ইনসাইড পলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের ৭৫ বছর এই শিরোনামে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, ইতিহাসবিদ, ২১শে পদক জয়ী জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই অজয় দাশগুপ্ত আপনাকে দিয়ে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ৭৫ বছর এই শব্দটা যখন উচ্চারণ করছি, আপনার কাছে কি প্রতীতি এসে দাঁড়ায়? আপনি যদি আমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলেন। প্রথমত এই শিরোনামে আমি এবং সুভাষ সিংহরা একটি বই লিখেছি, মানে আজ রাতেই প্রকাশ হবে। ৭৫টা মাইলস্টোন ঘটনা আমরা উল্লেখ করেছি বইটাতে, প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত আর কি। মানে মোগলটলি ১৫০ সেটার অফিস থেকে বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান অফিস। যদি এক দুই কথায় বলি, একটা হচ্ছে বাংলাদেশে আর কোনো দল স্বাধীনতার প্রশ্নে একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ অবস্থান নেয়নি, যেটা আওয়ামী লীগ করেছে। দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা পাকিস্তান আমলে কিংবা বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, এই ভূখণ্ডকে একটা উন্নত দেশের সারিতে নিয়ে যেতে হবে এবং সেই জন্য উপযুক্ত কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন করতে হবে। আর কোনো দল বাংলাদেশে এই ভীষণটা কখনো দেখাতে পারেনি। তৃতীয় যদি ধরেন যে বহু লোক দল ছেড়ে গেছে, যেমন ৫৪ সালে, আমরা যেটা নিয়ে খুব কম আলোচনা হয়, আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিল শেরেবাংলা একে ফজলুল হককে। তার মন্ত্রিসভা ভেঙে দিল কয়েকদিন পরে দেখা গেল যে তার কেএসপি দলের সীমিত সংখ্যক সদস্যর সঙ্গে তার দলের চেয়ে আরো বেশি সংখ্যক সদস্য আওয়ামী লীগ থেকে সালাম খানের নেতৃত্বে বের হয়ে গিয়ে শেরেবাংলার দলের আবু হোসেন সরকারকে মুখ্যমন্ত্রী করলো। আওয়ামী লীগের মানে বড় ধরনের যদি ভাঙন, এটা কিন্তু ৫৪তে ঘটে গিয়েছিল। ৫৭ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী মানে বিপুল সংখ্যক ইস্ট পাকিস্তান পার্লামেন্টের প্রায় ৩৫ জন সদস্য সহ বিপুল সংখ্যক নেতাকর্মী, যারা অনেকে ত্যাগী, জনসম্পৃক্ত ছিল, তাদের সঙ্গে নিয়ে বের হয়ে ন্যাপ করলেন, যুক্তি দিলেন স্বায়ত্তশাসন আওয়ামী লীগ আপোষ করছে। অথচ ৬০-এর দশকে যখন আওয়ামী লীগ স্বায়ত্তশাসনের কর্মসূচি, যেটা ৫৪তে ছিল অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্র কেন্দ্রের হাতে, বঙ্গবন্ধু কিন্তু এই ৫৪ থেকে ৬৬ 12 বছরের অভিজ্ঞতায় অর্থটাকে নিয়ে আসলেন প্রদেশের হাতে। কারণ অর্থ পাচার, বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত রাখা, সেটা তো অর্থনীতির দ্বারাই হয়।
এত বড় ভাঙন ঘটে গেল। 6 দফা দেওয়ার পরে দেখা গেল আওয়ামী লীগে আরেক দফা ভাঙন। প্রেসিডেন্ট এই ভাসানী সাহেব চলে যাওয়ার পরে করেছিল আব্দুর রশিদ তর্কবাগীশকে, উনিও 6 দফা মানতে পারলেন না যে এটা তো একটা স্বাধীন রাষ্ট্রের কর্মসূচি হয়ে গেল, কাজে উনি আওয়ামী লীগ থেকে সরে গেলেন। এতগুলো ঘটনা, কিন্তু আওয়ামী লীগ টিকে থাকলো। আর একটা যদি বলি, এই 75 বছরে সব সময় সময় উপযোগী, যুগ উপযোগী কর্মসূচি সামনে আনতে পেরেছে, এবং সেটা শুধু কর্মসূচি উপস্থাপন না, বাস্তবায়ন করতে পেরেছে। আর সবশেষে বলবো যে ক্ষমতা থাকুক কিংবা না থাকুক, 15ই আগস্টের মতো ইতিহাসের ভয়ঙ্করতম একটি ঘটনা সংঘটিত হলো, জেল হত্যা হলো, 2004 সালের 21 আগস্ট হলো। পরিবেশ পরিস্থিতি যত ভয়ঙ্কর প্রতিকূল যাই থাকুক না কেন, আওয়ামী লীগ কিন্তু নিজের অস্তিত্ব কেন্দ্রে এবং তৃণমূলে টিকিয়ে রাখতে পেরেছে। অধ্যাপক আব্দুল মান্নান, আপনি একটু আপনার কাছে যেতে চাই। একটা অসাধারণ ভালো কথা বলেন, বিশেষ করে 54, 55 এবং 6 দফা পর্যন্ত আওয়ামী লীগের এই যে স্টলওয়ার্ট নেতারা যারা আওয়ামী লীগকে ছেড়ে চলে গেলেন, 49 হওয়ার পরে স্টলওয়ার্ট নেতারা এসেছিলেন, আবার তারা ছেড়ে চলে যাচ্ছেন, আওয়ামী লীগ নিঃস্ব হয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যাচ্ছে না। এটার মূল শক্তিটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি শুরুতে, আমি যদি বলি 21 আগস্টের মতো ঘটনাও ঘটে গেছে। শুরুতে আমি, যেহেতু আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল, সেই দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী জাস্ট আগের দিন, কয়েক ঘন্টা পরে শুরু হবে সেই ক্ষণগণনাটি। সেটা নিয়ে কথা বলতে বসছি। আমি শুরুতেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ অবধি যারা এই দলটির জন্য প্রাণ দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, জাতীয় 4 নেতা, তারপরে অনেক ছাত্র দলীয় কর্মী, তাদের সকলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি অনেক ক্রান্তিকাল পার হয়ে যে আওয়ামী লীগ এই জায়গায় এসছে, তার জন্য অনেকের অনেক ত্যাগ আছে, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। দেখেন অযোধ্যা যেটি বললেন, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা বাংলাদেশের বা উপমহাদেশের যে রাজনৈতিক একটা রসায়ন আছে, সেখানে একটি রাজনৈতিক দল সদর্পে সগৌরবে অনেক চড়াই উতরাই পার হয়ে 75 বছর এসে একেবারে রাষ্ট্র ক্ষমতায় থাকা এবং অত্যন্ত উজ্জ্বলভাবে থাকা, এটা কিন্তু চারটিখানের কথা। আপনি শুরুতে বলেছেন কংগ্রেসের কথা, আপনি তো কংগ্রেসের কথা বাদই দেন। এই উপমহাদেশে একটি অন্যতম প্রাচীনতম দল হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেটি কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সারা পার্লামেন্টে 1-2টা সিটে জিতে। মানে মূল জিনিসটা হচ্ছে আপনার জনসম্পৃক্ততা। যতই আসুক, যতই কঠিন সময় আসুক, বৈরী সময় আসুক, জনগণের সাথে যে সম্পৃক্ততা, সেটা আওয়ামী লীগ কখনো সেখান থেকে সরে আসে নাই। জনগণ আপনার সাথে আছে, আপনার দল আছে। আপনি জনগণ থেকে যে সরে আসলেন, আপনার দলও নাই। এই যে আওয়ামী লীগ যে 75 বছর পার হয়ে, এত চড়াই উত্তরায় পার হয়ে, 75 পরবর্তীকালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, তারপরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার হাতে এখন 75 বছর পূর্তি হবে, যে 50 বছর বাংলাদেশ তার হাতেই পূর্তি হয়েছিল। এটা অত্যন্ত তার সৌভাগ্য। আমি বলবো যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তাকে দেশে না ফেরার জন্য অনেক ধরনের কসরত করা হয়েছিল, এবং তিনি যখন 17 মে 1981 সনে দেশে ফিরে আসলেন, 21 মে জাতীয় সংসদে অধিবেশনে কয়েকজন বিএনপি দলীয় সংসদ সদস্য এটা অনির্ধারিত আলোচনায় প্রস্তাব উত্থাপন করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তার মধ্যে একজন ছিলেন KM ওবায়দুর রহমান, আরেকজন ছিলেন কি বলে যে এখন নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না, 3-4 জন বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদেরকে 3 বছরের যে অপকর্ম, তাদের ভাষায় অপকর্ম, তাদের জন্য জবাবদিহি করা হোক, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এবং যে শাহ আজিজ 71 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘে কথা বলতে গিয়েছিলেন, পাকিস্তানের পক্ষে, তাকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সে শাহ আজিজ বলেছিল যে শেখ হাসিনা এখন রিডান্ডেন্ট, এটার আর কোনো মানে প্রয়োজন নেই, ও আসলো বা কি না আসলো। সেই আওয়ামী লীগ আজকে যে এই জায়গায় এসছে, তার মূল জিনিসটা হলো আদর্শ
এখনও আমি বলবো না যে আওয়ামী লীগ যারা করে এখন সকলে সে আদর্শে বিশ্বাস করে। আওয়ামী লীগ কিন্তু সৈয়দ আশরাফ আজকে আমাদের মাঝে নেই, তিনি একটা বলছেন আওয়ামী লীগ কিন্তু শুধু একটা দলের নাম না, আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শের নাম, আওয়ামী লীগ একটা চেতনার নাম। আওয়ামী লীগ ইচ্ছে করলে হওয়া যায় না, আওয়ামী লীগের চেতনাটাকে ধারণ করতে হয়, আওয়ামী লীগের যে আদর্শ সেটাকে ধারণ করতে হয়। তার নেতা কর্মীরা এখনও আছেন অনেকেই, সেটা ধারণ করেন বলেই আওয়ামী লীগ এতদিন টিকে আছে। আর মূল চালিকা শক্তি হচ্ছে তার নেতৃত্ব। যখন আওয়ামী লীগের নেতৃত্ব হারা হয়ে গিয়েছিল, কেউ একজন এসে নেতৃত্বের হাল ধরেছেন। আপনি 75 পরবর্তীকালে আজকে আমরা তার নাম নেই না, যখন আওয়ামী লীগের টলয় মতো থাকবে কি থাকবে না, ভেঙে যাচ্ছে চলে যাচ্ছে, কেউ জিয়া রহমানের দলের সাথে গিয়ে যোগ দিচ্ছে, কেউ নিজেরা আরেকটা দল করছে। বেগম আজকে আমাদের মাঝনে নেই বেগম জহরা তাজউদ্দিন, প্রয়াত তাজউদ্দিন সাহেবের স্ত্রী, তিনি আহ্বায়ক হয়ে, তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, রাজনীতি করতেন না, স্বামী রাজনীতি করেছেন, তিনি এসে আওয়ামী লীগের সকলকে জড়ো করে চেষ্টা করেছেন দলটিকে আবার সংগঠিত করার। সুতরাং এই যে নেতৃত্ব, একটা যে কোনো দল, সেটা ছোট দল হোক বড় দল হোক, সংগঠন হোক সংস্থা হোক, নেতৃত্ব একটা বড় জিনিস। আওয়ামী লীগের ভাগ্য হচ্ছে নেতৃত্ব অনেক সময় চলে গেছে, দুর্ভাগ্য সেটা। আর ভাগ্য ছিল বা আওয়ামী লীগের শুরুতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি জনমানুষের রাজনীতি করেছেন, বিভিন্ন কারণে সেই দল থেকে 57 সনে উনি চলে গিয়েছিলেন। তারপরে অন্যরা সে নেতৃত্ব নিয়েছেন, যেটা অজয় দেয় বলেছেন, আব্দুর রশিদ তর্কবাগের 66 সনে ওই 6 দফাকে কেন্দ্র করে তিনি দল থেকে চলে গিয়েছিলেন। তারপর বঙ্গবন্ধু সেখানে দলের সভাপতি হয়েছেন। আবার যে বারবার কিন্তু আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে, কারণ জানে যে নেতৃত্ব শূন্য যদি হয়ে যায় তাহলে দলের অস্তিত্ব থাকবে না। স্ট্রং লিডারশিপ এন্ড কানেক্টিভিটি উইথ দ্য গ্রাসরুট, উইথ দ্য পিপল, মানে একেবারে তৃণমূল মানুষের জন্য। আওয়ামী লীগের মতন একটা দল মানে নেতা ও জনতা, সাধারণ মানুষের মানে চিন্তাধারা বুঝে কি চায় সেটা বুঝতে পারে। আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত কোনো বাংলাদেশে। আমি একটু যেতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে। আপনি একটা খুব মোটা বই নিয়ে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। বইটা দেখে আমার কাছে আমার মনে হচ্ছে আইনের বইটই হয়তো বা বাংলাদেশের কনস্টিটিউশন না, এটা আওয়ামী লীগেরই বই। আচ্ছা, আমি দেখিনি কি বই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আইন সংক্রান্ত বিষয়। আর আপনি যেহেতু নিয়েছেন বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান যে পার্লামেন্টে আমরা পেয়েছি, এই পার্লামেন্ট মানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে অংশটাতে পেয়েছি, সেই সংবিধান মূলত আওয়ামী লীগের নেতৃত্বে এই সংবিধান এসছে। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধান। সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে মানে কোনো পার্টির কি বৈধতা হয় কিনা, সেই পার্টির হিসাবে আওয়ামী লীগকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? মানে সাংবিধানিক আইন তৈরি, কাঠামো তৈরি, সেই পথে পথ চলা, নিজে নিয়ম মেনে চলা। দেখুন, আওয়ামী লীগের জন্ম, আমি বলবো এটি একটি স্বর্গীয় আশীর্বাদ সম। আওয়ামী লীগের জন্ম না হলে এবং তার নেতৃত্বে বঙ্গবন্ধুর মতো এমন দৃঢ়চেতা মানুষ সেই দলের নেতৃত্বে না থাকলে আজ কিন্তু আমরা এখানে থাকতাম না। সোজা কথায় বাংলাদেশ হতো না। সুতরাং বাংলাদেশ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। এখন আওয়ামী লীগের জন্মটি ছিল একটি স্বাভাবিক পরিণতি, যেমন ANC বা দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস একটি স্বাভাবিক পরিণতি ছিল। আপনার 1917 সালের আগে আপনার বলশেভিক দলটি একটি স্বাভাবিক পরিণতি ছিল, আওয়ামী লীগও ঠিক তাই। কারণ 47 সাল পর্যন্ত কিন্তু পূর্ব বাংলার মুসলমানরা দ্বিজাতি তত্ত্বের যে ভুয়া আপনার কথা, সেই কথায় তারা প্রভাবিত হয়েছিল। কারণ তারা ভেবেছিলেন যে ব্রিটিশরা তাদের রাজত্ব পাকাপোক্ত করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করেছিলেন অনেক বছর আগে থেকে, সেই সিপাহী যুদ্ধের সময় থেকে, এর ফলে দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে যে তিক্ততার ছড়িয়ে পড়েছে, সেই অবস্থায় হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি ছিল প্রয়োজন। এবং সেই প্রয়োজনের তাগিদেই তখন বাংলার মুসলমানরাও সেই দ্বিজাতি তত্ত্বে ঝাঁপ দিয়েছিল। কিন্তু 48 দেশ থেকে ব্রিটিশের বিদায়ের পরেই তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে দ্বিজাতি তত্ত্ব ছিল একটি ভুয়া কথা, যে কথার দ্বারা আসলে পূর্ব বাংলার মুসলমানদের দাবিয়ে রাখার জন্য, তাদের শোষণ করার জন্য এই জিন্না, লিয়াকত আলী, নাজিমুদ্দিন গং এই দ্বিজাতি তত্ত্বের আশ্রয় নিয়ে
একটি পাকিস্তান সৃষ্টি করেছে। এবং এখানে জানেন যে 1940 সালের যে লাহোর প্রস্তাব, সেখানে কিন্তু একাধিক আপনার রাষ্ট্রের কথা বলা হয়েছিল, জিন্নাহ, লিয়াকত ইত্যাদি গং, এরা সেটি খণ্ডন করে একটি পাকিস্তান গড়ে তুলেছিল। এবং 48 সালেই কিন্তু বঙ্গবন্ধু, তখন একজন যুবক নেতা, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই যে হঠকারিতার মাধ্যমে আমাদেরকে যে পাকিস্তানি উপনিবেশে তৈরি করা হলো, উপনিবেশের সৃষ্টি করা হলো আমাদের শোষণ করার জন্য, তার থেকে আমাদের মুক্তি প্রয়োজন। প্রথমে তো আসলো ভাষা সংস্কৃতির উপর আপনার আঘাত, এবং একই সাথে আপনার অর্থনীতির উপর আসলো। তখন কিন্তু পাট ছিল, বিশেষ করে আপনার 50-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় পাট ছিল গোটা পাকিস্তানের মূল বৈদেশিক অর্থ উপার্জনের একমাত্র পন্থা, ফসল। এবং সেইটি দিয়ে পশ্চিম পাকিস্তানে নগরের পর নগর গড়া হলো, ড্যাম গড়া হলো, এবং সবচেয়ে বড় কথা, সামরিক বাহিনীতে বাজেট ছিল 85-80% ঊর্ধ্বে। আর সামরিক বাহিনীতে বাঙালি তো ছিলই না, গুটি কয়েক 2-4 জন ছাড়া, এটা গুটাতে। সুতরাং এই আঘাত, এবং এর পরে আপনার 1954 সালে আদমজি কারখানায় বাঙালিদের দাবির মাথায় তাদের অনেকেই গুলি করে হত্যা করা হয়েছিল। এই সব জিনিস থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার স্বাধীনতা ছাড়া কোনো বিকল্প নেই। এবং এই জিনিসটি আওয়ামী লীগ বুঝতে পেরেছিলেন। তখনও কিন্তু শেখ মুজিব ছিলেন দলের, উনি দলের সাধারণ সম্পাদক হলেন 53 সালে, কিন্তু 53 সালে সাধারণ সম্পাদক, তার আগে ছিলেন উনি জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সম্পাদক। তিনি এটি উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু তখন তার সাথে মান্নান ভাই যে কথাটি বললেন, কেউ যাচ্ছিল না, অনেকে দ্বিধাগ্রস্ত ছিল, অনেকে, এমনকি মৌলানা তরক বাগিশের মতন একজন প্রগতিবাদী লোকও কিন্তু যাচ্ছিলেন না। মৌলানা ভাসানীও 57 সালে সেই দল ত্যাগ করলেন। সুতরাং বঙ্গবন্ধুকে কিন্তু একলা চলোর নীতি, সেই রবীন্দ্রনাথের ভাষা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটির বঙ্গবন্ধুর খুব পছন্দের গানও ছিল। এই নীতি ধরেই কিন্তু উনি এগোচ্ছিলেন। ভয় ছিল, ভীতি ছিল, তাকে খুন করা হবে। তিনি তো জীবনের একটা বড় অংশ জেলখানায় কাটাতে হয়েছিল তাকে। 48 সন থেকে যখন তিনি জেলখানায় বসে আপনার ভাষা আন্দোলন পরিচালনা করেছিলেন, যে কথাটি অনেকেই জানেন না বা জানলেও মানতে চান না। তো এইভাবেই আওয়ামী লীগ এগিয়ে গেছে এবং অনেক আপনার প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে গেছে। বঙ্গবন্ধুকে যেটা বললাম, বহু বছর জেলখানায় কাটাতে হয়েছে, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। এমন একটা সময় ছিল যখন তাকে প্রতিদিন গ্রেপ্তার করা হতো, এবং প্রতিদিন তখনকার পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি মোর্শেদ সাহেব তাকে জামিন দিতেন। এমনকি টয়লেটে বসেও কিন্তু তিনি বঙ্গবন্ধুকে জামিন দিয়েছিলেন। এইভাবে তার জীবন কেটেছে। উনি কিন্তু কখনো হাল ছাড়া হননি। এবং তিনি পরবর্তীকালে আপনার দলের নেতা হলেন। ভাসানী সাহেব চলে যাওয়ার পরে তর্ক বাগিশ, তারপরে সরওয়ার্দী সাহেবও একসময় দলের নেতৃত্বে ছিলেন। এমনকি সরওয়ার্দী সাহেব, যিনি আবুল হাশেম এবং শরৎ বোসের সাথে একসময় স্বাধীন বাংলার আপনার পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন, তিনিও কিন্তু পরবর্তীকালে সেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেননি, যে কারণে হোক বলেননি। সুতরাং সেই দায়িত্বটা এসেছিল একান্তই বঙ্গবন্ধু শেখ মুজিবের কাঁধে, যিনি পরবর্তীকালে দলের নেতৃত্ব পেয়েছিলেন। এবং দলের নেতৃত্ব পেয়েছিলেন, এটাও একটা আশীর্বাদ। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি। খুব দারুণ একটা আলোচনা রয়েছে হচ্ছে। আমাদের সঙ্গে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আব্দুল মান্নান, অজয় দাশগুপ্ত। ফিরছি একটু পর। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। কথা বলছিলাম আওয়ামী লীগের 75 বছর নিয়ে। রয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আব্দুল মান্নান এবং সাংবাদিক অজয় দাশগুপ্ত। আমি যেতে চাই শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে। আপনাকে আমি থামিয়ে দিয়ে গিয়েছিলাম, আপনি যে কথাটা শেষ করতে চাইছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, দেখুন, সেই 47-এর পরেই, ভারত বিভক্তির পরেই বাঙালি নেতারা যেমন মৌলানা ভাসানী, একে ফজলুল হক সহ অন্যান্যরা কিন্তু সবাই বুঝতে পেরেছিলেন যে শোষণের জন্যই পূর্ব বাংলাকে পাকিস্তানের অংশ করা হয়েছে। কিন্তু তারা সেই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো
চিন্তা কিন্তু তাদের মাথায় আসেনি। একমাত্র ব্যক্তি যার মাথায় এটি এসেছিল সেটি ছিলেন বঙ্গবন্ধু। উনি একাই এগিয়ে গেছেন এবং উনি এগিয়েছেন, তার এগিয়ে যেতে পেরেছেন তার সবচেয়ে বড় কারণ ছিল তার পেছনে জনসমর্থন। যেমন 1969 সালে আইয়ুব খান জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিলেন, বঙ্গবন্ধুকে সেই মামলায় আসামি করে, যাকে আগরতলা মামলা বলা হয়, আইয়ুব খান বুঝতে পারেননি যে বঙ্গবন্ধুর পিছনে জনপ্রিয়তা কতখানি। এবং একটা পর্যায়ে সেই আদালত ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যানের বাড়িটি লক্ষ জনতা আগুন লাগিয়ে দিয়েছিল। এস এ রহমান আগুন লাগিয়ে দিয়েছিল। বিচারপতি পিছনের দরজা দিয়ে ভেগে যে নিজের জীবনকে বাঁচিয়েছিলেন। পরদিন 23শে ফেব্রুয়ারি 22 তারিখে তো আইয়ুব খান বাধ্য হলেন বঙ্গবন্ধুকে মুক্ত করতে এবং সেই মামলা তুলে নিতে। 23 তারিখে যেভাবে বঙ্গবন্ধুকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে, তার ইতিহাস, তার নজির কিন্তু সারা পৃথিবীতে হয়নি। সেই সময় বলা হতো যে একমাত্র বেন বেল্লা, যিনি আলজেরিয়ার জাতির জনক ছিলেন, ফরাসি জেলখানা থেকে তার মুক্তির পরে যেভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ঠিক বঙ্গবন্ধুকে 23শে ফেব্রুয়ারি সম্বর্ধনাটি তার সাথে তুলনীয়। সেই দিনই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। সুতরাং তার জনপ্রিয়, এবং এর পরবর্তীকালেও তো আপনার 71-এ দেখেন, তার মার্চ মাসের পর থেকে তার কথাই কিন্তু পূর্ব বাংলা চলত। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। প্রতিটি মানুষ সেই অসহযোগ আন্দোলনে শরিক হয়ে তার কথায় উঠতেন, তার কথায় বসতেন, সমস্ত কিছু। এবং আমরা 7ই মার্চের যে জনসভার দিকে যদি তাকাই, এখনও ছবি দেখি, সব মানুষ লাঠি নিয়ে, সবাই জানতো যে উপরে হেলিকপ্টার, পাকিস্তানি সৈন্যদের হেলিকপ্টার বিচরণ করছে, চতুর্দিকে পাকিস্তানি ট্যাঙ্ক। সেই সমস্ত ভেদ করে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তারা জানতো যে সেদিন সেই রেসকোর্স ময়দান কিন্তু আরেকটি জালিয়ানওয়ালা বাগে পরিণত হতে পারে। সমস্ত কিছু জেনেও তারা কিন্তু সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে গেছিলেন। সুতরাং তার জনপ্রিয়তা কতখানি নিবিড় ছিল সেটি তো আর নতুন করে বলার অপেক্ষা নেই। এবং সেই জনপ্রিয়তার কারণেই কিন্তু তিনি দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন। এবং সেই ধারা কিন্তু এখনও রয়েছে। এখনও আওয়ামী লীগের নেতৃত্বে যিনি আছেন, বঙ্গবন্ধু কন্যা, তার জনপ্রিয়তা কিন্তু একই রকম। দেখুন কত প্রতিকূল অবস্থা চলছে, কত ষড়যন্ত্র। কয়েকদিন আগে পিটার হাস তো মোটামুটি নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকারকে সে সরিয়ে দেবে, কিন্তু এমন অবস্থা হয়েছে পিটার হাস এখন ঠিক করেছেন উনি আর কূটনীতিক হিসাবে চাকরি করবেন না, উনি অন্যত্র চলে যাবেন। কারণ এটি তার যে ব্যর্থতা, তিনি বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে পারেননি আওয়ামী লীগকে সরিয়ে, এই ব্যর্থতার গ্লানি তিনি আর সহ্য করতে পারছেন না। অতীতে আমরা দেখি অনেক রাজা কিন্তু পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তো অনেকে আত্মহত্যা, হিটলার তো বটে, আরও অনেকে আত্মহত্যা করেছেন অতীতে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে। তো একই আপনার পিটার হাস, আমি একটু আমাদের সবার দিকে নজর রাখতে আমি শেষ করছি। এর একমাত্র কারণ জনগণের যে সমর্থন, নিরঙ্কুশ সমর্থন, আপনার যুগান্তকারী সমর্থন, ল্যান্ডস্লাইড সমর্থন, সেই সমর্থনের কোনো তুলনা পৃথিবীর অন্য কোনো দলের, অন্য কোনো নেতার প্রতি হয়েছে বলে বিশ্বাস করা। আমরা কিউবার ফিডেল ক্যাস্ট্রোর জনপ্রিয়তার কথা জানি, এগুলো আলোচনা আসবো। আমি একটু যেতে চাই আবার অজয় দাশগুপ্ত আপনার কাছে। একটা আলোচনা শুনছিলাম, সেটা হচ্ছে যে জনতা, নেতা, তারপরে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টগুলোকে মোকাবেলা করবার সক্ষমতা, যেটা উনি বললেন যে বঙ্গবন্ধু বারবার জেলে গেছেন, আবার বিচারপতি মোর্শেদের মতো সহযোগিতা আবার বেরিয়ে এসছেন, কিন্তু লড়াই সংগ্রাম কখনো থামেনি। সমস্ত, এমনকি বলেছে বাতিটি জ্বালিয়ে রেখো, যে যখন কেউ নেই পার্টি অফিসে তখন একজন একটু সন্ধ্যার সময় হলে বাতি জ্বালায় রাখো, যেটা আমাদের এই অঞ্চলের কালচারের ভিতরে আছে। সন্ধ্যার সময় বাড়িতে এই যে সবচাইতে অন্ধকারতম সময়েও আশার আলো জ্বালিয়ে রাখা এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আওয়ামী লীগের কঠিন। এই বড় পথ চলায় 75 বছরে আপনি কি আমাদের এমন কিছু নেতার নাম বলতে পারেন যাদের নাম আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে উচ্চারণ করতে হয়? আমি 2009 যখন বঙ্গবন্ধুর কথা তো না বলে, বঙ্গবন্ধু আওয়ামী লীগ বাংলাদেশ অভিন্ন, আর এখন শেখ হাসিনাকে সেই কাতারে যুক্ত করা ছাড়া কোনো পথ নেই। অন্য নেতাদের কথা বলছি। 2009 একটা কাজ করেছিলাম 60 বছর,
তখন দেখা গেছিল যে ওই সময়ও ওই 1949-এর 23শে জুন উপস্থিত ছিল এরকম 9-10 জনকে পেয়েছিলাম আমি সারা দেশে আর কি। এবং বহু ঝড়ঝাপটা গেছে আওয়ামী লীগের উপর দিয়ে। এরকম নেতৃত্বের আসনে যারা এসেছে কিংবা আপাতভাবে আমার মনে হয় যে নেতৃত্বে মতো বলার না, কিন্তু প্রকৃত অর্থেই জনতার নেতা, এরকম কিন্তু আওয়ামী লীগে বহু জনকে আমরা পাবো। মান্নান সাহেব চট্টগ্রামে ছিলেন, এম এ আজিজ প্রথম দিন থেকে বলা যায় যে মানে দুর্ভাগ্য আমাদের যে 1970-এর নির্বাচনে উনি এমএনএ হয়েছিলেন, তার কয়েকদিনের মধ্যে মারা গেলেন, বাংলাদেশের স্বাধীনতা দেখে যেতে পারলেন না। কিন্তু প্রকৃত মানুষ যদি চিহ্নিত করি, যে কেউ বলবেন এম এ আজিজ সাহেবের কথা, যে কেউ বলবেন ধরেন মৌলানা ভাসানী তো ছিলই, কিন্তু জেলায় জেলায় ধরেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব, আরেকজনের কথা আমরা বোধহয় না বললেই নয়, প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক। শামসুল হক সাহেবকে কিন্তু বঙ্গবন্ধু বলছেন যে পাকিস্তান আন্দোলনের সেরা কর্মী যদি কাউকে চিহ্নিত করতে হয় তাহলে এই শামসুল হক সাহেব। এরকম কিন্তু আপনি দেখেন এই রফিক উদ্দিন ভূঁইয়া সাহেব, তার একটা রাজনীতির অন্য ট্র্যাজেডি আছে। তিনি কিন্তু 70 সালের নির্বাচনে আওয়ামী লীগের 162 জনের মধ্যে 2 জন হেরেছিলেন, তার মধ্যে একজন রফিক উদ্দিন সাহেব ময়মনসিংহের নেতা ছিলেন। কিন্তু দেখেন অসম্ভব জনপ্রিয় ছিলেন। ময়মনসিংহ বলতে এখনকার ময়মনসিংহ না, তখন কিন্তু ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল এই সবগুলো মিলে যে তার প্রেসিডেন্ট ছিলেন আর কি। আপনার যশোরে ছিলেন, এমনকি ধর্মীয় অনেক নেতাও, তারা আবার বামপন্থী অনেকে। ধরেন 61 সালে, এখন অনেকে বলে যে নিউক্লিয়াস করছে 62-63 সালে, তো মনি সিং তার জীবন সংগ্রাম বইয়ে লিখছেন যে 61 সালের শেষ দিকে বঙ্গবন্ধুর সঙ্গে আমাদের কমিউনিস্ট নেতাদের গোপন বৈঠক হয়েছে, আমি গোপনে, উনি প্রকাশ্যে, কিন্তু গোপন জায়গায় মিটিং হয়েছে। উনি বলছেন আমি ছাত্র আন্দোলন করব, সামরিক শাসন বিরোধী সংগ্রামের জন্য ছাত্র আন্দোলন করবে, কিন্তু আমি স্বাধীন পূর্ব বাংলার স্লোগান দেব। 61 সালে কিন্তু উনি বলে ফেলছেন কথাটা। এই ধরনের নেতাদের সঙ্গেও, এবং আপনি একজন ওই জাসদের ইতিহাস নিয়ে লেখেন মহিউদ্দিন সাহেব, উনি লিখছেন যে ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন মারামারি করতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কাছে যারা যেত তারা বলতো যে বঙ্গবন্ধু দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রাখেন, দুইটাই তার সংগঠন। এইরকম কিন্তু জেলায় জেলায় আমরা দেখি যে 50-এর দশকে যারা জেলা বা মহকুমার সাংগঠনিক সম্পাদক বা সাধারণ সম্পাদক, 30, 32, 35 বছর বয়স কিন্তু সবার। 60-এর দশকে যখন 6 দফা দেওয়া হলো, তখন কিন্তু প্রত্যেকে, যশোরের মশিউর রহমান সাহেব, খুলনার শেখ আব্দুল আজিজ সাহেব, উনি কিন্তু প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এই প্রতিষ্ঠার ভলান্টিয়ার হিসেবে। বললেন আমি তো ছাত্র, আমাকে তো আর কাউন্সিলর করেনি, ভলান্টিয়ার বানিয়ে দিয়েছিল, আমি ব্যাজ ডাকে। আমি ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম এই 60তম বার্ষিকী উপলক্ষে। আওয়ামী লীগের আমার মনে হয় যে এই 75তম বার্ষিকী উপলক্ষে এই জাতীয়, আপনি যেমন বললেন যে যাদের নাম, এবার একটা আমি খেয়াল করলাম কিছু কিছু লোক উদ্যোগ রয়েছে, আমরা আমাদের নিউজ 24-এর যারা ডিজিটাল খেয়াল করবেন তারা খেয়াল করবেন, আমরা বিভিন্ন জেলার যারা পরীক্ষিত নেতা বহু বছর ধরে আওয়ামী লীগ করছেন, হয়তো কিছু পেয়েছেন কিছু পান নাই, সেসব অন্য বিষয়, কিন্তু সেই 1949-এর পর থেকে যারা ছিলেন এরকম একটা তালিকা আমরা করার চেষ্টা করছি, বা বিভিন্ন জনের যাদের জীবিত পাচ্ছি তাদের ত্যাগী নেতারা, তারাই তো আওয়ামী লীগের মূল শক্তি। আমি এই লিস্ট করতে গেলে আমার অন্তত 5000 লোকের নাম আসবে, সেটা একটা হুট করে বলা সম্ভব না, খুব কঠিন। আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে একটু যেতে চাই। একটা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীরা বড় ভাবে করে, আমি জানি এই প্রশ্নটা আসলে আমার করা এক ধরনের হিপোক্রেটিক প্রশ্ন করার মতো হয়, কিন্তু তারপরে প্রশ্নের স্বার্থে প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে বলা হয় যে 1971 সালে আওয়ামী লীগের নেতারা কলকাতা থিয়েটার রোডে বসে বসে মজা করেছেন, অন্যান্য করেছেন, আর যুদ্ধ করেছে অন্য লোকরা, তারা এসে আবার ক্ষমতা দখল করেছেন, ঠিক আছে, এই একটা অভিযোগ করা, এটা কতখানি? ধন্যবাদ। আসলে প্রথমে একটা কথা বলেন, এটা হয়তো কাকতালীয় ব্যাপার। আওয়ামী লীগ যখন 25 বছর পূর্তি হচ্ছে, এটা বোধহয় 1974 সনে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। 50 বছর যখন পূর্তি হচ্ছে 1999 সনে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। 75 বছর যখন পূর্তি হচ্ছে কালকে,
তখন আওয়ামী লীগ ক্ষমতায়। বঙ্গবন্ধু যখন 100 বছর হচ্ছে তখন আওয়ামী আবার লীগ ক্ষমতায়। 50 বছর বাংলাদেশের, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। বঙ্গবন্ধুর 100 বছর, আওয়ামী লীগ ক্ষমতা। এটা একটা ঐশ্বরিক হতে পারে, কাকতালীয় হতে পারে, বাট ভাগ্য দিস ইজ রিয়েলিটি। এটা কিন্তু খুব মানে সচরাচর এই ঘটনা ঘটে না, ঘটেছে। আপনি যেটা বলেছেন, যারা সব কথা বলে কলকাতায় ফুর্তি করছিল, তারা বাংলাদেশের ইতিহাস গোড়া থেকেই অস্বীকার করে। আপনি তাজউদ্দিনের তার যে ভূমিকা, প্রথমে কথা আমি একটা কথা বলতেই হয় যে তখন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন, বেতনভোগ সেনাবাহিনীর লোক ছিলেন, তারা সরকারের প্রতি তার যে আনুগত্য আছে সেটা বোঝানোর জন্য তাদের একটা টোকেন, একটা মাসিক বেতন ধার্য করা হয়েছিল। সেটি 400 টাকা। 400 টাকাটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, টাকা হচ্ছে কাউকে দেওয়া হয়নি। আবার যারা কলকাতায় গিয়েছেন তারা কি করতে গিয়েছিলেন কলকাতায়? তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গিয়েছিলেন। আপনি তাজউদ্দিনের লাইফটা যদি দেখেন, তিনি একটা ছোট্ট ঘরে অফিস করছেন, পিছনে খাটের উপর একটা খাটের মধ্যে ঘুমাচ্ছেন, নিজের কাপড় নিজে ধুচ্ছেন। তার পরিবার কলকাতায় নিয়ে গিয়েছে, তার ছেলে সোহেল তাজ অসুস্থ, তাকে খবর দেওয়া হলো, তিনি সঙ্গে সঙ্গে দৌড়ায় যান না যে ছেলেটা অসুস্থ, বিদেশ ভূমিতে। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে প্রতিষ্ঠা হলো, প্রথমে চট্টগ্রাম হয়েছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, আমার জেলায়, আমার সামনেই, সেটা তারপরে চলে গিয়ে কলকাতায় হলো। এই যে অনুষ্ঠানগুলি করেছে, যারা অনুষ্ঠান প্রযোজনা করেছে, যারা সেটা সম্পৃক্ত ছিল, তারা কারা ছিল? আপনি যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের যে ফুটবল টিম ছিল, এরা কারা ছিল? এরা তো মুক্তিযুদ্ধ করেছে। তারপরে গানের যে দল ছিল, না, এই যে লাখ লাখ মুক্তিযোদ্ধা, তারা কারা ছিল? এই যে গানের দল করেছে, যে লিয়ার লেভিন বোধহয় একটা ছবি করেছিল, যে তারা কারা ছিল? তারাও তো মুক্তিযুদ্ধ ছিল। এবং এই যত মুক্তিযোদ্ধা আমাদের আছে লক্ষ লক্ষ, তার একটা বিরাট সংখ্যা হচ্ছে বাংলার কৃষক, বাংলার ছাত্রজন। তারা কলকাতা গিয়েছে, আগরতলা গিয়েছে, মেঘালয়তে গিয়েছে, আসামে গিয়েছে, তারপর আবার বাংলাদেশে ফিরে এসছে, ট্রেনিং নিয়ে ফিরে এসছে, যুদ্ধ করেছে, নিজের জীবন বাজি রেখেছে। যারা এসব কথা বলে, তারা কারা বলে? তারা হচ্ছে ওই বঙ্গবন্ধুকে হত্যা করার পরও তার আসল রূপ ফিরে এসছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের মধ্যে দেখবেন প্রায় সকলেই কিন্তু ওই পাকিস্তান থেকে নভেম্বর পর্যন্ত মানে ওখানে পাকিস্তানের সেবা করে, তারপর অক্টোবর নভেম্বরে এসে কলকাতায় মুজিবনগর সরকারের সাথে যোগাযোগ করেছে। তারা কিন্তু কেউ ফ্রন্টে দু একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু যুদ্ধ করে নাই। তারাই আসলে ওইখানে ফুর্তি করেছে, তারাই আসলে সেখানে স্বাভাবিক জীবনযাপন করেছে, সিনেমা দেখেছে। কিন্তু যারা সঠিক অর্থে মুক্তিযুদ্ধ, জাতির চার নেতা বলেন, আপনার এই যে আমাদের বড় বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বলেন, তারা তো সকলেই মুক্তিযুদ্ধ করেছে। সিভিলিয়ান, আপনার শামসুল আরিফিনের একটা বই আছে, মুক্তিযুদ্ধে ব্যক্তির অবস্থান। কে কোন ব্যক্তি, কোন সিভিলিয়ান হোক, সেনাবাহিনীর হোক, কে কোথায় ছিলেন, কার পক্ষে যুদ্ধ করেছেন, কী দায়িত্বে ছিলেন যদি মুক্তিযুদ্ধে যান, আর মুক্তিযুদ্ধে গিয়ে যদি না থাকেন, তাহলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে তারা কি কি কাজ, কোন কোন জায়গায় তারা কাজ করেছেন, এগুলো স্পষ্ট লিপিবদ্ধ হয়ে আছে। এটা অনেক পুরনো একটা বই, বাজারে পাওয়া যাবে কিনা আমি জানি না। কিন্তু এই জিনিসটা যে মুক্তিযুদ্ধ যদি নেতারা যদি কলকাতায় থাকতেন, তাহলে মুক্তিযুদ্ধটা পরিচালনা করেছে ওই আওয়ামী লীগের সদস্যরা, কেন্দ্রীয় নেতারা। সেখানে প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারাও ছিলেন, কমিউনিস্ট পার্টিও ছিলেন, মৌলানা ভাসানীও ছিলেন। এটা আমাদের অস্বীকার করে, এটা ইতিহাস। আমি একটু বিচারপতি মানিকের কাছে যেতে চাই। 1949 থেকে 1971 এই পর্যন্ত আপনি তো একটা বড় সময় বিদেশেও ছিলেন, সেই সময় একটা বড় সময় বিদেশে আওয়ামী লীগের কি প্রভাবটা পড়লো? বিশেষ করে ব্রিটেনে, আমেরিকাতে, প্রবাসী বাংলাদেশিদের ভেতরে, বাঙালি কমিউনিটির ভিতরে, বাংলাদেশিদের বাইরেও যে বাঙালি কমিউনিটি। দেখুন, ব্রিটেনে তখন সর্বাধিক বাঙালি ছিল বাংলাদেশের বাইরে। তারা কিন্তু শুরুর থেকেই, আমি তখন সেখানে ছাত্র 1970-71, তখন বাঙালি সম্প্রদায় বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে, কিন্তু তাদের কাছে এটা পরিষ্কার ছিল যে ইয়াহিয়া কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে ক্ষমতা
দেবে না ইয়াহিয়া ভুট্টো চক্র, এবং আলটিমেটলি যুদ্ধ হবেই এটা নিশ্চিত। এই জন্য তারা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছিল বঙ্গবন্ধুর কথা অনুসারে। এবং 7ই মার্চের কথা আমি বলি, আমরা সেদিন তখন বাংলা বিভাগের অন্যতম প্রধান ছিলেন সিরাজুর রহমান সাহেব, তখন তিনি আমাদের সাথেই ছিলেন। তো আমরা গিয়েছিলাম তার স্টুডিওতে, বিবিসি বাংলার স্টুডিওতে গিয়েছিলাম বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। তো সেই দিন যে জমায়েত হয়েছিল বাঙালিদের মধ্যে, যে মিছিল করে আমরা প্রথম হাইড পার্কে সভা করলাম। হাইড পার্কে সভা করার পরে আমরা এগুচ্ছিলাম পাকিস্তানি দূতাবাসটি দখল করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তখন যে ডেপুটি হাই কমিশনার ছিলেন তিনি ছিলেন পাকিস্তানপন্থী, এবং ওনার কারণেই আমরা দূতাবাসটি দখল করতে পারিনি, পুলিশ আমাদের থামিয়ে দিয়েছিল। কিন্তু সেই দিনের যে জনস্রোত বাঙালিদের, তার থেকে বোঝা যাচ্ছিল যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিতে তারা কতখানি প্রস্তুত। এর পরবর্তীকালে আপনার 25শে মার্চ যখন গণহত্যা শুরু হলো, তারপর সমস্ত বাঙালি, কিছু পাকিস্তানি তো আছেই, তা ছিল তখনও, এখনও আছে, তারা ছাড়া সবাই কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল। যেই দিন ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিল 6ই ডিসেম্বর, সেই দিনও কিন্তু সব মানুষ ভারতীয় দূতাবাসে যে ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এগিয়ে গিয়েছিল। তারপরে যেদিন স্বাধীনতা হলো 16ই ডিসেম্বর, যেদিন পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করলো মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে, সেই দিনও কিন্তু সমস্ত লোক রাস্তায় বেরিয়ে গিয়েছিল। তো এইভাবে তারা আরেকটা কথা বলতে চাই, অগাস্ট র্যালি, যেটা আমার মনে হয় মোটামুটি বাংলাদেশের সকলেই জানেন, সেই দিন প্রায় পুলিশের হিসাব অনুযায়ী 50,000 মানুষ ট্রাফালগার স্কোয়ারে জমায়েত হয়েছিল। এর মধ্যে একটা বিরাট সংখ্যক বিদেশিও ছিলেন, ইংরেজ ইত্যাদি, কিন্তু 20,000 থেকে 30,000 মানুষ কিন্তু সেদিন অগাস্ট র্যালিতে জমায়েত হয়েছিলেন। আরো একটা বিরতি নেব, বিরতি পর ফেরত এসে আসতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আওয়ামী লীগের 75 বছর নিয়ে কথা বলছিলাম। সময় অত্যন্ত অল্প, একেবারেই শুরুতে চলে যেতে চাই অজয় দাশগুপ্ত আপনার কাছে। আওয়ামী লীগের সামনে এই 75 বছরের বিচিত্র চ্যালেঞ্জ ছিল, বিচিত্র সুযোগ এসছে, সুবিধা এসছে, এবং গত 15 বছরে আওয়ামী লীগ একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঘটিয়েছে, বাংলাদেশের অর্থনীতির একটা উন্নয়ন ঘটিয়েছে। তারপরেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সামনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? রাজনৈতিক দলের সামনে চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জে জয়ী হতে পারছে বলেই আওয়ামী লীগ। আপনি দেখেন, বড় বড় সংগ্রামে, ভাষা আন্দোলন, 56তে কিন্তু রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে পুরো পাকিস্তানে। 60-এর দশকে সবগুলো সংগ্রামে কিন্তু আওয়ামী লীগ সামনে, এবং তখন একটা কিন্তু বঙ্গবন্ধুকে 60-এর দশকে ফাঁসি দেওয়ার মানে মানুষই নিশ্চিত হয়ে গেছিল যে ফাঁসি এইবারে ঠেকানো কঠিন, সেই মানুষই কিন্তু মুক্ত করে, এটা রাজপথের সংগ্রামে। 80-র দশকে আওয়ামী লীগ বিএনপি মিলে জাতীয় এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, কিন্তু সামনে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানিক মিয়া বিনুতে সমাবেশ করেছে, বিএনপি গুলিস্তান এই গোলাপ শাহ মাজারের সামনে সমাবেশ করেছে। 96-এ দেখেন, একটা বিরোধী দলের থেকে শেখ হাসিনা সচিব থেকে সচিবালয়ের পিয়ন সবাইকে রাজপথে নিয়ে এসেছে। 2006-এ যদি বলেন, আবার কিন্তু রাজপথের সংগ্রামে জড়িত হয়েছে। এই জায়গাটা তো গণতান্ত্রিক অভিযাত্রা, আওয়ামী লীগ কি গণতান্ত্রিক মূল্যবোধে আছে? আসলে যেটা অজয় বলছিলেন তার সাথে আমি যোগ করতে চাই, আমি 100 বছর আওয়ামী লীগ যখন হবে, আমরা এখানে কেউ পদে বেঁচে থাকবো না, রাহুল বেঁচে থাকতে পারবে, আবার থাকার সম্ভাবনা খুবই কম। তো আমাদের সেই সৌভাগ্য হবে না। কিন্তু আমি যেহেতু আওয়ামী লীগের একেবারেই অনেক মানে স্বাধীনতার আগে থেকে সেই 66-62 তার পরবর্তীকালের সময়টাকে দেখেছি, আমার সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে টিমটা, সেই টিমটা আমার কাছে সবসময় মনে হয় আরও ভালো হতে পারত। আমি বলি না যে এখনটার খারাপ হচ্ছে, কিন্তু এটা আরও ভালো হতে পারত। বিচারপতি মানিক অসাধারণ বলেছেন। আরেকটা জিনিস আমি বলি, আওয়ামী লীগ সবসময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ধারণ করেছে। সেখান থেকে মাঝে মধ্যে মনে হয় তাদের কিছু নেতা, অপরিণামদর্শী নেতা, তারা সেখান থেকে সরে যায়। এইটাকে আপনি কি মনে করেন, আওয়ামী লীগের কোথায় সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার এই মুহূর্তে? সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার যাতে আপনার সেই মান্নান ভাই যেটা বলেন, অসাম্প্রদায়িক
ধর্মান্ধ লোকগুলো যেন আওয়ামী লীগে ঢুকতে না পারে। তারা অনেক বিপুল সংখ্যায় ঢুকে গেছে, এটা অস্বীকার করার কোনো পথ নেই। এখানে আপনার একটি আগের প্রশ্নের জবাব আমি বলছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় বা যে কোনো যুদ্ধেই কিন্তু একটি গোষ্ঠী দরকার যারা সেই যুদ্ধ আপনার পরিচালনা করতে পারে। যেমন চার্চিল কিন্তু নিজে বন্দুক নিয়ে যুদ্ধ করেনি, বা এমনকি হিটলারও নিজে বন্দুক নিয়ে যুদ্ধ করেনি। উড্রো উইলসন সেও কিন্তু বন্দুক নিয়ে যুদ্ধ করেনি। জর্জ ওয়াশিংটন অবশ্য করেছিলেন। তারা যেটা করেছিলেন সেটা হলো অর্গানাইজ করা। এই অর্গানাইজেশনটি খুবই জরুরি ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ পরিচালনা করতে, যেখানে তাজউদ্দিন সাহেব বা সৈয়দ নজরুল ইসলাম সাহেব সহ অন্যান্য নেতারা যেটা করেছেন, তাদের বিরুদ্ধে সেই সব লোকই, আবার মান্নান ভাইয়ের কথা রিপিট করে বলছি, বলে থাকে যে তারা কলকাতায় যে ফুর্তি করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা মোটেও চায়নি। এমনকি খুনি জিয়াউর রহমান সেও কিন্তু তখন এই যে সরকার গঠিত হয়েছিল মুজিবনগরে, সেই সরকারের বিরোধিতা করেছিল। কারণ জিয়া তো তখন পাকিস্তানের চর হিসাবে কাজ করছিল। পাকিস্তান বলছিল এই সরকারকে অস্বীকার করে তোমরা করো, বিপ্লবী একটা করো, যাতে আন্তর্জাতিক সমর্থন না পায়। তারাই কিন্তু এসব কথা বলছে। অসংখ্য ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, উপাচার্য আব্দুল মান্নান, অজয় গুপ্তা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আওয়ামী লীগ বাংলাদেশের আশা ভরসার স্থল, ফলে আওয়ামী লীগকে সমালোচনা সবচেয়ে বেশি সহ্য করতে হয়। কিন্তু এখনো মানুষ প্রত্যাশা করে বাংলাদেশের পরিবর্তন যদি কোনো দল করতে পারে সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা প্রত্যাশা করি আগামীর আওয়ামী লীগ ৭৫ থেকে ১০০ বছরের যে আওয়ামী লীগ হবে, সেটি আধুনিক বাংলাদেশের যে রূপকল্প আমরা তৈরি করছি ২০৪১-এর সামনে রেখে, সেই পথে এগিয়ে যাবে, সমস্ত মানুষকে সাথে নিয়ে, অসাম্প্রদায়িকতাকে সাথে নিয়ে, সাম্যকে সাথে নিয়ে এবং মনুষ্যত্বকে সাথে নিয়ে, সেই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।